পদ্মার হাওয়া খাবো বলে সেদিন কৃষ্ণচূড়া বৃক্ষের তল দিয়ে হাঁটছিলাম। শিশু একাডেমির উন্মুক্ত মঞ্চের কাছাকাছি যেতেই হঠাৎ পেছন ফিরে চাইলাম। দেখলাম এক তন্নি তরুণী আমারই মতো হাঁটছে এক পা দুপা করে। তাকে দেখে মনে পড়ে গেল একটি মেয়ের কথা। নাম তার তুলি। তুলি অন্য কেউ নয়, এক সৌন্দর্যের আধার মাত্র। যা হোক, পেছনে পেছনে আসা মেয়েটিকে আর চোখে দেখব বলে আমার হাঁটার গতি দিলাম কমিয়ে। জানি না কি ভেবে মেয়েটি আমার পাশাপাশি এসে ফিক করে দিলে হেসে। আমি যেন লজ্জায় পড়ে গেলাম। তবু বুকে সাহস নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম, তোমার নাম কি? মেয়েটি বলল, আমার নাম নিঘাত নুরানী। আমি তাকে বললাম, তুমি কৃষ্ণচূড়া ফুলের দিকে দেখো, এই ফুল বসন্ত মৌসুমে ফোটে। কি আশ্চর্য! আমার কথা শুনে মেয়েটি হা হা করে হেসে দিল। বুঝলাম আমার কথায় সে নির্বুদ্ধিতার প্রমাণ পেয়েছে। আমি লজ্জা পেয়ে গেলাম। তবু সে আমার সাথে কথা বলার আগ্রহ দেখাচ্ছে। বুঝলাম বোকাদের ওরকম সবাই করুণা করে। ওর হাসিটা এতই সুন্দর যে তার মধ্যে আমি তুলিকে খুঁজে পাই। কেননা তুলির হাসির সাথে নিঘাত নুরানীর হাসিটার বিন্দুমাত্র পার্থক্য, মিলটাই বেশি। তুলি যখন হাসে তখন তার গালে টোল পড়ে, নিঘাতের পড়ে না। নিঘাতের প্রাণবন্ত হাসির মধ্যে এতটুকু কার্পণ্য নেই। বড়ই ভালো লাগলো মেয়েটিকে। আর একটু সাহস নিয়ে বললাম, নিঘাত, তুমি কি এই পড়ন্ত বিকেলে আমার সঙ্গী হবে? সে ঘাড় নেড়ে সম্মতি জানালো। বেশ, দুজন হাঁটতে হাঁটতে একেবারে সিমলা পার্কের বেঞ্চিতে গিয়ে বসলাম। বারবার মেয়েটিকে দেখছি, ইনিয়ে বিনিয়ে এ কথা সে কথা বলছি। যখনই তাকে দেখছি তখনই মনে পড়ছে তুলির কথা। বড় ভালো মেয়ে, বেশ বাসে ফিটফাট, চলনে বলনে একটা আর্ট আছে। ঠোঁটের কোনায় লেগে থাকে সারাক্ষণ মিষ্টি হাসি, আর বাঁকা চোখের চাহনি যেন তীর ধনুকের মতো বুকে বিধে রক্ত ঝরায় ভালোবাসার। তুলির সঙ্গে পরিচয় তার বাবার সূত্র ধরে। তার বাবা আমার সঙ্গীত গুরু। তার বাবাকে আমি ভাই ডাকি। ওস্তাদ বলেই অবশ্য বেশি সম্বোধন করি। একদিন তিনি বললেন, চলো আমাদের বাসায়। ব্যাস, যেই বলা সেই সম্মতি। যখন ওস্তাদের বাসায় গেলাম, কেমন জানি বুকটা গেল শুকিয়ে, বড় তেষ্টা পেল। ওস্তাদকে বললাম, জল খাবো। তিনি ডাকলেন, তুলি, তুলি, তোর কাকুকে এক গ্লাস জল দে তো। বুঝলাম তুলি ওস্তাদের মেয়ে। লাজ নম্র মেয়েটি এক গ্লাস জল হাতে এসেই বলল, কাকু, আসসালামু আলাইকুম। তার কথা বলা ভাবভঙ্গি দেখে মনে হলো আমি তার অনেক দিনের চেনা। পরে জেনেছিলাম আমার সম্পর্কে ওস্তাদ তার ছেলেমেয়েদের অনেক কিছুই বলেছে। এটা আমার সৌভাগ্য। যাকে আমি আর নিঘাত বসে আছি একই বেঞ্চে। হঠাৎ এক বাদামওয়ালা টোকা এসে বলল, বাদাম নিন স্যার, আপাকে নিয়ে খাবেন। আমি বললাম, না রে, বাদাম খাবো না। সে বলল, বাদাম খাবেন আর গল্প করবেন, তাছাড়া তো গল্প জমবে না স্যার। এই ছোড়াটা বলে কি? হঠাৎই নিঘাত দাঁড়িয়ে বলল, কাকু, আজ যাই। আমি নিঘাতের কাকু ডাক শুনে যেন একটু নড়ে চড়ে উঠলাম। মনে হলো বাদামওয়ালা ছেলেটাই তো ভালো, ও আমার মনের খবর রাখে। নিঘাত আবার বলল, কাকু, আসি তাহলে। আমি একটু ইতস্তত বোধ করলাম। ভাবলাম আমার কবি মনের কবিত্ব গেল ছুটে। তারপরও কি ভেবে নিজের দিকে খেয়াল করলাম। দেখলাম কবি মনে তারুণ্যের প্রভাব থাকলেও কখন যে অনেকটা বয়স পার করেছি সে খেয়ালই নেই। নিঘাত আমার সঙ্গে নিঃসংকোচে এমনভাবে কথা বলছে, মনে হচ্ছে আমি তার অনেক দিনের চেনা।
আমাকে যেন ভালোভাবেই জানে সে, এমনকি সে বিশ্বাস করে আমি একটা নির্ভরযোগ্য ছেলে। সে যদি এরকম কল্পনা করে তবে সে কল্পনা সত্যি। আসলে আমি মুখে যাই বলি না কেন, বিধাতা আমাকে স্বচ্ছ মনের মানুষ হিসেবেই গড়ে তুলেছেন। ছি, নিজের প্রশংসা নিজেই করে ফেললাম। অবশ্য আজকে যুগ পাল্টেছে, অনেকেই নিজের ঢোল নিজে পেটায়। সেটার সমাদর কতটা সে বিচার নাই বা করলাম, তবে নিজের সম্পর্কে বলতে পারি আমি সত্যিকারের একজন স্বচ্ছ মানুষ। হঠাৎ খেয়াল করি দক্ষিণ আকাশে কালো মেঘ জমে উঠেছে, যেন কোনো অশনি সংকেত। নিঘাত বলল, কাকু, খুব মেঘ করেছে, এক্ষুনি ঝড় উঠতে পারে, আপনি কি আমাকে একটু বাসায় এগিয়ে দেবেন? তার কথা শুনে আমার মনের আকাশেও মেঘ জমতে শুরু করল। বিচিত্র রঙের মেঘ, নীল, কালো, সাদা, হলুদ, বেগুনি, যেন নানা রঙের মেঘের ভেলা। কারণ এক অচেনা অজানা মেয়েকে তার বাসায় এগিয়ে দিয়ে আসব, একসঙ্গে রিকশায় যাব, এরকম নানান ভাবনা মনটাকে যেন নাড়া দিল। তার কথাই সম্মতি জানালাম। মেয়েটি অনেকটা ফাস্ট, ওরকম বয়সে আমি ছিলাম এদিক থেকে একেবারেই লাস্ট। যুগের হাওয়ার বরকতে ইদানিং মেয়েদের সাথে কথা বলার একটু সাহস হয়েছে বই কি। উচ্ছল মেয়েটি আমাকে সাথে করে শিশু একাডেমির কাছে এসেই বলল, এই রিকশা যাবে? রিকশাওয়ালা হাঁ বলতেই ও ঝটপট এক লাফে রিকশায় উঠল, বসেই বলল, কাকু আসেন, বসেন আমার পাশে। সঙ্গে সঙ্গে আমার মনের মধ্যে ঝড় শুরু হয়ে গেল, কিন্তু উপায় নেই। মনে হলো আমি যেন পুলিশের হাতে বন্দি এক দাগী আসামি। একসঙ্গে দুজন পাশাপাশি বসে আছে একই রিকশায়। রিকশা চলছে এবড়ো থেবড়ো রাস্তা, বুঝতেই পারছেন। হঠাৎ মনে হলো আমি একটা অপরিচিতা সুন্দরী তন্বী তরুণীর পাশে বসে আছি একই রিকশায়। যদি কোনোভাবে আমার প্রিয় সহধর্মিণী দেখে ফেলে, আর তাতে যদি আমার প্রতি তার বিশ্বাসের চিড় ধরে, ধরতেই তো পারে, কারণ আমার মনে কোনো কিন্তু না থাকলে নিশ্চয়ই তাকে আগে নোটিশ করতাম। কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। তাহলে সে কি বুঝবে না নিঘাত নামের মেয়ের সঙ্গে রিকশায় ওঠার পেছনের রহস্যটা কি? এরকম নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে মনে। এও ভাবছি আমার সহধর্মিণী না দেখুক, কিন্তু তার কোনো প্রিয় বান্ধবী যদি দেখে ফেলে, আর এ কথা একেবারে ডাল ঘুটনি দিয়ে ঘেটে জটিল গাণিতিক নিয়মের মধ্যে ফেলে দেয়। দূর ছাই, এই ৭-৫ ভাবতে ভাবতেই আমি বোধহয় নিঘাতের বাড়ির কাছে চলে এলাম নাকি। এমন একজন সুন্দরী স্মার্ট তরুণীর পাশে বসার যে কি সারমর্ম, তা মন দিয়ে হৃদয় দিয়ে উপলব্ধি করা হলো না। ও বাবা, রিকশাটা যে আমার সঙ্গীত গুরুর বাসার সামনে এসে দাঁড়ালো। আমি অনেকটা ইতস্তত করে নিঘাত নুরানীকে জিজ্ঞেস করলাম, কোন বাড়ির মেয়ে গো তুমি? ও আমার সঙ্গীত গুরুর বাসার দিকে আঙ্গুল তুলে বলল, ওই তো, ওই বাড়ির মেয়ে আমি। তার মানে তুলি আমার ছোট বোন। আমি যেন হা হয়ে গেলাম। তড়িঘড়ি করে বললাম, আজ তাহলে আসি? নিঘাত বলল, না, আপনার সঙ্গে আমার কথা আছে, অনেক কথা, আসুন আমার সঙ্গে। ও এমনভাবে বলল, আমি আর না করতে পারলাম না। অগত্যা নিঘাত নুরানীর সাথে সাথে ঢুকলাম ওর বাসায়।